অন্ধকার যত গভীর হয় ততই জেগে ওঠে অজানা রহস্য। আপনি শুনছেন রাত্রি বৈঠক, অন্ধকারের প্রতিটা গল্পের সাক্ষী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। আপনাদের কাছে হেডফোন ব্যবহারের অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। আমি ইন্দ্র। বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে আমাদের পৈতৃক ভিটে। বাড়িটা পুরনো দুতলা বাড়ি, সামনে জোড়া উঠোন, আর তার সাথে লাগোয়া একটা ছোট্ট ঘাট। আমাদের সংসার বলতে আমি, আমার মা আর আমার কাকিমা থাকেন। বাবা গত হয়েছেন 5টি বছর কেটে গেছে। আমাদের পরিবার 7 পুরুষ ধরে তন্ত্র সাধনা করতেন। আমার দাদু মারা যাওয়ার পর হঠাৎ একদিন আমার কাকাবাবুও এক বস্ত্রে গৃহত্যাগ করলেন। আমি আবার একটু আলাদা, কলেজে সেকেন্ড ইয়ার পড়ছি, কিন্তু বেশি সময়টাই আমি আমার দাদুর ঘরে জমানো বইগুলো নিয়ে পড়ে থাকতাম। একদিন সকালে আমি তৈরি হয়ে কলেজের জন্য বেরোচ্ছিলাম। ঠিক সেই সময় দেখলাম গেটের সামনে কাকাবাবু দাঁড়িয়ে। চিনতে ভুল করলাম না ঠিকই, কিন্তু তার পোশাক আর সাজটা খুব অদ্ভুত। গায়ে ছাই, গলায় অন্য রকমের মালা, কপালে একটা বড় তিলক, পুরোটা মিলিয়ে বেশ রহস্যময় লাগছিল। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস যেটা আমার চোখ এড়ালো না, সেটা হলো ওনার হাতে ধরে থাকা একটা বস্তু, যেটা লাল কাপড়ে মোড়া। আমি মা কাকিমাকে ডাক দিতেই তারা বেরিয়ে আসলো। আমি কৌতূহলী প্রকাশ করে কাকাবাবুকে জিজ্ঞাসা করলাম, কাকাবাবু, তোমার হাতে ওটা কি? কাকা যথারীতি তার ভারী গলায় হালকা হেসে বললেন, সব প্রশ্নের উত্তর পাওয়ার দরজা। এই বলে তিনি সেই জিনিসটাকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেলেন। আমরা তিনজনও তার পিছু নিলাম। লাল কাপড়টি সরাতে যেটা আমার চোখে পড়ল, সেটা হলো ওটি একটা মূর্তি, কোনো দেবীর হয়তো। সেটা দেখে আমার বুকটা কেমন একটা কেঁপে উঠেছিল। প্রায় 1 হাত লম্বা, দুটো হাত ওপরের দিকে, আর হাতের দুটো চিহ্ন অদ্ভুত। আর দুটি হাত সামনের দিকে বাড়ানো, যেন কিছু চাওয়ার ভঙ্গিতে। ওনার গায়ের রংটা কালচে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল সেটার দুটি চোখ। মানে চোখ বলতে কিছুই ছিল না তার জায়গায়, ফাঁকা গর্ত, যেন সেখানে কিছু বসানোর কথা কিন্তু নেই। আমার মা কাকিমা যে যার ঘরে চলে যাওয়াতে কাকাবাবু আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠলেন, ইন্দ্র, ইন্দ্র, এদিকে আয়। হ্যাঁ কাকাবাবু। দেবী আজ থেকে এই ঘরের উত্তর কোণে বিরাজ করবে। তুই দেবীকে প্রণাম জানা। আচ্ছা কাকাবাবু, এটা কি দেবী? কোনো চেনা দেবী তো মনে হচ্ছে না। ঠিক সময় আসলে জানতে পেরে যাবি। যা, নিজের কাজটা কর। কিছুদিন ধরেই খুব অদ্ভুত ঘটনা ঘটছিল আমাদের বাড়িতে। কাকাবাবু বাড়ি ঢোকার পর থেকেই পরিবেশ পাল্টে যায়। সারা বাড়ি জুড়ে যেন একটা আষ্টে গন্ধ। ভোরবেলায় চৌকাঠের কাছে মাছের কাঁটা পড়ে থাকতে দেখা যায়। এর সাথে নানান রকম পশু পাখির মৃতদেহও পড়ে থাকতে দেখা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা যে তাদের সবার চোখগুলো যেন কেউ খুবলে ফেলেছে। কাকাবাবুও বেরোচ্ছে না 2-3 দিন ধরে তার ঘর থেকে। আর সন্ধে হলেই শোনা যেত কাকাবাবুর অস্পৃষ্ট মন্ত্রোচ্চারণ, যেটি কোনো সাধারণ ভাষায় ছিল না। আর আমার কাকা কদিনের মধ্যেই সেই অচেনা দেবীর পুজোয় অদ্ভুতভাবে মত্ত হয়ে উঠলেন। কাকাবাবু আমাদের সাথে বেশি কথা বলতেন না, নিজের মতন ঘরের ভেতর থেকে ওই অচেনা দেবীর পুজো করতেন। একদিন রাতের বেলা মা আমাকে ডেকে বললেন যে কাকাবাবুকে ডেকে আনতে রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য। আমি মার কথা মতন গুটি গুটি পায়ে কাকাবাবুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম দরজাটা হালকা ভেজানো আছে। আমি দরজাটা খুলে কাকাবাবুকে জিজ্ঞাসা করলাম, কাকাবাবু, চলুন, মা খেতে ডাকছে। এই বলে আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ দেখলাম সেই দেবী মূর্তি যেই ভঙ্গিতে দাঁড়িয়ে, কাকাবাবুও ঠিক সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কাকাবাবু দরজার দিকে মুখ ঘুরিয়ে বললেন, দেবী এখনো ভোগ পায়নি। আমি খাবো না, তুই এখন যা। কাকাবাবুর ওই ভয়াবহ রূপ দেখে আমার পা থেকে মাটি খসে যায়। সেই লাল ঠিকরে বেরিয়ে আসা চোখ, সজাগ দৃষ্টি আমার দিকে। আমি ভয়ে ছুটতে ওখান থেকে পালিয়ে
আমার ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। সেদিন আমি রাতের বেলা খাওয়া দাওয়া না করে ঘরে শুয়ে পড়লাম। রাতের বেলায় দরজা খোলার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আমি সজাগ দৃষ্টিতে আমার দরজার দিকে তাকিয়েছিলাম। কেউ যেন নূপুর পরে বারান্দায় হাঁটাচলা করছে, আর তার সাথে ভেসে আসছে একটা মহিলা কণ্ঠে হাসির আওয়াজ। আমি চুপ করে কিছু না বলে ঘরের লাইটটা জ্বালিয়ে বসে থাকলাম। এই তাণ্ডব অনেকক্ষণ ধরে চলেছে। কখন এগুলো বন্ধ হয়েছে জানি না। সকালবেলা ঘুম ভাঙে আমার মায়ের ডাকে। পরের দিন সকালে উঠে আমি আমার মা কাকিমাকে সব কথা খুলে বললাম, গতকালে যা যা ঘটেছে। কিন্তু তারা বলল যে তারা নাকি কিছু শুনতেই পায়নি। আজও কাকা ঘর থেকে বেরোয়নি। আমি মনে সাহস নিয়ে কাকার ঘরে গিয়ে দরজা বাজিয়ে কাকাকে ডাকলাম, কাকাবাবু, 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 আপনি আছেন ভেতরে? কাকাবাবু। আমার এত ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে আমি ফেরত চলে আসছিলাম। ঠিক সেই সময় কাকাবাবুর ঘরের দরজা হঠাৎ করে এক দমকা হাওয়ায় খুলে গেল। আমি ভেতর দিকে দেখে অন্ধকারের মধ্যে কাকাবাবুকে দেখতে না পেয়ে একটা সাড়া দিলাম, কাকাবাবু, আপনি কোথায়? সেই অন্ধকারের মধ্যে থেকে একটা খসখসে গলা আমার দিকে ভেসে আসলো, কি চাই? আজ যা, কাল দেখা হবে। এই শুনে আমি আমার ঘরের দিকে এগোলাম। আজ কলেজ যেতে একটুও ভালো লাগছিল না, তাই সারা দিনটা ঘরে বসেই কাটিয়েছি। সন্ধেবেলায় বারান্দায় হাঁটতে হাঁটতে দেখলাম আবার বারান্দার চারিপাশে সেই মরা পাখিরা পড়ে আছে। মনে হচ্ছিল যেন আমাদের ঘরের চারিপাশ থেকে কেউ খুশি কেড়ে নিয়েছে। চারিদিকটা নিস্তব্ধ আর অন্ধকার নেমে আসছে। আজ রাতে আমার খেতে মন করছিল না, তাই মা কাকিমাকে বলে আমি শুতে চলে যাই। আজ রাতে ঘুম না আসাতে আমি আমার বইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। আমি আমার হাত ঘড়িতে দেখলাম রাত 1টা বাজে। আর ঠিক সেই সময় আবার আগের দিনের মতন একই কাণ্ড। বাইরে দরজা খোলার আওয়াজ, আর তার সাথে ঘুঙুর পরে কেউ বারান্দায় হেঁটে চলে বেড়াচ্ছে। আমি অদ্ভুতভাবে মনোযোগ দিয়ে সেই আওয়াজের দিকে তাকিয়ে বসেছিলাম। মনে হচ্ছিল যেন আমার দিকে এক্ষুনি ধেয়ে আসবে। কিন্তু আমি লক্ষ্য করিনি কখন এই সবের মাঝেই আমার ঘরের দরজাটা হালকা হাওয়ায় খুলে যায়, আর সেই বাইরের অন্ধকার থেকে কেউ যেন আমার নাম নিয়ে ডাকছে, ইন্দ্র, বাইরে আয়। এই শুনে আমি আর কিছু করতে পারছিলাম না। এই ইন্দ্র, কাঠের পুতুলের মতন চেয়ারে বসেছিলাম। আমি আমার পৈতেটা শক্ত করে ধরে ঈশ্বরের নাম নিতে শুরু করলাম। অনেকক্ষণ চলল এই চলচ্চিত্র। হঠাৎ করে সব নিস্তব্ধ। দেখলাম বাইরের ছায়ামূর্তিটা আর দাঁড়িয়ে নেই। আমি চেয়ার ছেড়ে ছুটতে উঠে আমি গিয়ে আমার ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। সারা রাত ঘুমাতে পারলাম না, বা বলতে পারি আমার ঘুম আসেনি। সকাল হতেই আমি আমার ঘরের দরজা খুলে আমি আমার দাদুর ঘরের দিকে এগোলাম। দাদুর যত পুরনো পুঁথি ছিল সব কিছু ঘাঁটতে লাগলাম, কারণ আমাকে জানতে হবে যে কাকাবাবু যেই দেবী মূর্তিটা এনেছেন সেটা কি, আর কেন এইসব ঘটনা ঘটছে। অনেকক্ষণ ধরেই দাদুর পুঁথি ঘাঁটতে শুরু করলাম। হঠাৎ করে একটা পুঁথি হাতে লাগলো। সেটার পেজ পাল্টাতে পাল্টাতে আমি জানতে পারলাম এই দেবী হলেন দেবী কৌমাক্ষী। ইনি তান্ত্রিক রূপী দেবী। এনার পুজো কাপালিকরা করেন অগাধ শক্তি অর্জনের জন্য। কিন্তু হ্যাঁ, এর একটা কঠিন বলিদান দিতে হয়। সেটা হলো যে কোনো 18 থেকে 22 বছরের যুবকের চক্ষুদান, আর সেটি সম্পন্ন হয় অমাবস্যার রাতে। হঠাৎ কি মনে হওয়াতে আমি আমার দাদুর ঘরের ক্যালেন্ডারটা পাল্টাতে থাকলাম। আজকের তারিখটা দেখেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর ঠিক সেই সময় একটা হাসি আমার কানে ভেসে আসলো, আর আমি পেছন দিকে ঘুরে দেখি ঘরের দরজার সামনে কাকাবাবু দাঁড়িয়ে হাসছে। আর হাসতে হাসতে তিনি আমাকে বলছেন, আজ কোথাও বেরোবি না বাড়ি দিয়ে, হ্যাঁ?
এই বলে কাকাবাবু চলে গেলেন। আমি ছুট্টে ঘর থেকে বেরোতে যাব, কিন্তু দাদুর ঘরের দরজা আমার মুখের ওপর বন্ধ হয়ে যায়। আমি জোরে ডাকতে থাকি, মা, কাকিমা, মা, শুনতে পাচ্ছ? কিন্তু কেউ আমার আওয়াজে সাড়া দিল না। আমি বুঝতে পারছিলাম না যে মা আর কাকিমা কোথায়। তারা কি শুনতে পাচ্ছে না? তাদের কোনো ক্ষতি হয়ে যায়নি তো? অনবরত অনেক ডাকাডাকির পরেও যখন কারো সাড়া শব্দ পেলাম না, তখন ঘরের এক কোণে বসে ভাবতে থাকলাম যে কি উপায় এখান থেকে বেরোনোর। সকাল থেকে সন্ধে গড়িয়ে আসলো, কিন্তু তাও কেউ এসে আমার ঘরের দরজা খুলে দিচ্ছিল না। আর কানে ভেসে আসছিল কাকাবাবুর মন্ত্রের তীব্র উচ্চারণ। হাত ঘড়িতে দেখলাম সন্ধে 7টা বাজে। মাথা নিচু করে আমি আমার দাদুকে স্মরণ করছিলাম। আর ঠিক সেই সময় একটা অদ্ভুতভাবে আমার ঘরের দরজাটা হালকাভাবে খুলে গেল। আমি কোনো দিক না তাকিয়ে উঠে ছুটতে দৌড় লাগালাম রাস্তার দিকে। আমি দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম পেছন দিকে একটা মহিলা কণ্ঠের আর্তনাদ, আর যেন মনে হচ্ছিল কোনো ছায়ামূর্তি আমার দিকে ধেয়ে আসছে। আমি ছুটতে ছুটতে কতদূর দৌড়েছি জানি না। দৌড়াতে দৌড়াতে আমার চোখে পড়ল আমাদেরই গ্রামের পুরনো জাগ্রত বিশালক্ষী মন্দির, আর ঠিক তার সামনে গিয়েই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সকালবেলায় যখন আমার জ্ঞান ফেরে, আমি তখনও সেই মন্দিরের সামনে পড়ে আছি। মনে একটা সাহস নিয়ে মা কাকিমার কথা ভেবে আমি ঘরের দিকে এগোই। ঘরের দিকে এগোতেই দেখি কাকাবাবুর ঘরের দরজা হাট করে খোলা। একটুখানি এগিয়ে গিয়েই অবাক চোখে তাকিয়ে আমি ছিটকে দরজার সাথে সেটে যাই। কাকাবাবু মৃত অবস্থায় দেবী মার সামনে পড়ে আছে, আর দেবীমার মুখটা কাকাবাবুর রক্তমাখা দু চোখের দ্বারায় সম্পূর্ণ হয়েছে। আর হ্যাঁ, দাদুর সেই পুঁথির শেষে যে সাবধান বাণীটা ছিল, সেটা এটাই যে দেবীর চক্ষুদানে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে দেবী তার আরাধ্যকে চোখ নিয়ে তার ইচ্ছা মেটায়। আপনি শুনছিলেন রাত্রি বৈঠক। আবারও আসবো নতুন রহস্য নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।